নমস্কার, আপনারা দেখছেন সাধন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে, মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সংসদীয় দল গঠন করে সর্বভারতীয় বিজেপি। সংসদীয় দলের নেতৃত্বে রয়েছেন ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। 16 জুন বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সংসদীয় দল পশ্চিমবঙ্গে পৌঁছায়। সংসদীয় দলের সদস্যরা 17 জুন কলকাতা বিজেপি দলের কার্যালয়ে আশ্রয় নেওয়া বিজেপি কর্মী সমর্থকদের সাথে দেখা করেন। তাদের সাথে কথা বলেন, কিভাবে তাদের বাড়ি ঘরে ও তাদের ওপর নির্যাতন করা হয়েছে সে বিষয়ে অবগত হন। 18 জুন সংসদীয় দলের সদস্যরা কোচবিহার যান। কোচবিহারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার শিকার হয়ে এখনো পর্যন্ত ঘর ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক। আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকেই। বিপ্লব দেবের নেতৃত্বে সংসদীয় দলের সদস্যরা কোচবিহার মিশন হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা বলেন, তাদের শারীরিক বিষয়ে খোঁজ খবর নেন। তারপর তারা যান কোচবিহার বিজেপি দলের কার্যালয়ে। সেখানেও ঘর বাড়ি ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক আশ্রয় নিয়েছে। তাদের সাথে কথা বলে গোটা ঘটনার বিষয়ে অবগত হন। বিপ্লব দেবের নেতৃত্বে সংসদীয় দলের সদস্যরা যান সন্দেশখালীতে। সেখানে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের শিকার হওয়া আদিবাসীদের বাড়িতে যান, কথা বলেন সেখানকার নিপীড়িত আদিবাসী মহিলাদের সাথে। তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে অবগত হন সংসদীয় দলের প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গ থেকে দিল্লি ফিরে গিয়ে পশ্চিমবঙ্গে যে সকল ঘটনা ঘটেছে তার বিস্তারিত রিপোর্ট তৈরি করে সংসদীয় দলের প্রতিনিধিরা সেই রিপোর্ট শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে তুলে দেওয়া হয়। সংসদীয় দলের নেতৃত্বে থাকা সাংসদ বিপ্লব কুমার দেব এদিন রিপোর্ট তুলে দেন দলের সর্বভারতীয় সভাপতির হাতে। পাশাপাশি পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতির বিষয়ে তিনি দলের সর্বভারতীয় সভাপতিকে অবগত করেন। এদিকে চেক বাউন্স মামলায় এক ব্যক্তিকে জরিমানার নির্দেশ দিল খোয়াই জেলা ও দায়রা জজ আদালত। আগামী 1 মাসের মধ্যে 7 লক্ষ টাকা জমা দেওয়ার জন্য বলা হয়েছে সেই ব্যক্তিকে। অভিযুক্ত সেই ব্যক্তির নাম কমল দেববর্মা। ঘটনাটি ঘটে 2020 সালের 31 আগস্ট। তেলিয়ামুড়া থানার অন্তর্গত জাডুইলং বাড়ির জনৈক ব্যক্তি কমল দেববর্মা ওই তারিখে তেলিয়ামুড়া মহকুমার শান্তিনগর এলাকার ব্যবসায়ী সরজিৎ পালের কাছ থেকে ব্যক্তিগত পরিচিতির খাতিরে 6 লক্ষ টাকা ধার নেন। 1 মাস পর সেই 6 লক্ষ টাকা দেওয়ার কথা থাকলেও মাসের পর মাস কেটে যায়, কিন্তু ধারের টাকা পরিশোধ করছিল না কমল দেববর্মা। এদিকে সরজিৎ পাল তার পাওনা টাকার জন্য ক্রমাগত চাপ দিতে থাকলে 2022 সালে কমল দেববর্মা গ্রামীণ ব্যাংকের খুমুলুং শাখার নামে সরজিৎ পালকে 6 লক্ষ টাকার একটি চেক দেয়। সরজিৎ পাল স্টেট ব্যাংকের তেলিয়ামুড়া শাখায় ওই ব্যাংক চেকটি জমা দিলে চেকটি বাউন্স হয়। পরে 2020 সালের 17 মার্চ সরজিৎ পাল খোয়াই আদালতে আইনজীবী বিকাশ দেবের হাত ধরে একটি চেক বাউন্স মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর শুক্রবার খোয়াইয়ের প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় আদালতের বিচারক চেক বাউন্স মামলার রায় প্রদান করতে গিয়ে নিযুক্ত কমল দেববর্মাকে দোষী সাব্যস্ত করে 7 লক্ষ টাকার জরিমানার নির্দেশ দেন। 1 মাসের মধ্যে জরিমানার অর্থ আদালত জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। জরিমানার অর্থ আগামী 1 মাসের মধ্যে না দিলে অনাদায়ী 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে কমল দেববর্মাকে। আজ আমাদের মাননীয় জেএম ফার্স্ট ক্লাস কোর্ট নম্বর 1 শ্রীমতী রীনা দেববর্মা একজন আসামিকে চেক বাউন্স কেস মামলায় 7 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং 1 বছরের জেল দিয়েছেন, অনাদায়ে 1 বছরের জেল দিয়েছেন। ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন জারিলংপাড়া এলাকার কমল দেববর্মা নামে একজন লোক তেলিয়ামুড়া শান্তিনগর এলাকার সরজিৎ পাল নামে এক ব্যক্তির কাছ থেকে 6 লক্ষ টাকা ধার নিয়েছিলেন এবং পরবর্তীতে উনি এই ধার শোধ করার জন্য একটি চেক ইস্যু করেছেন। সেই চেকটি ব্যাংকে যাওয়ার পর বাউন্স হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আদালতে মামলা হয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আজকে আদালত সেই মামলার রায় শুনিয়েছেন এবং তাকে 7 লক্ষ টাকা জরিমানা করেছেন, অনাদায়ী 1 বছরের জেলের নির্দেশ দিয়েছেন। আগামী 1 মাসের মধ্যে সেই টাকা যদি উনি মিটিয়ে না দেন তাহলে তাকে 1 বছরের মধ্যে জেল কাটতে হবে সেই কমল দেববর্মা। অভিযুক্ত কমল দেববর্মা মুঙ্গিয়াকামি ব্লক এলাকায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মচারী। খোয়াই জেলা ও দায়রা জজ আদালতে এই রায়ে খুশি সরজিৎ পাল। সান্দন টিভি।
শুক্রবার একটি কন্টেইনার থেকে 20 কেজি শুকনো গাঁজা আটক করতে সক্ষম হয় চোরাইবাড়ি থানার পুলিশ। সাথে আটক করা হয় লরি চালককেও। জানা যায়, পুলিশের কাছে গোপন খবর ছিল অনলাইন সামগ্রী বোঝায় একটি কন্টেইনার করে রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা পাচার হবে। সেই খবরের ওপর ভিত্তি করে পুলিশ দলবল নিয়ে থানার নাকা পয়েন্টে উদ পেতে বসে থাকে। বিকেল 5টা নাগাদ AS01 PC 8915 নম্বরের ওই কন্টেইনার গাড়িটি নাকা পয়েন্টে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালালে অনলাইন সামগ্রীর আড়ালে মজুদ রাখা বিভিন্ন প্যাকেটে প্রায় 21 কেজি গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 3 লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সঙ্গে গাড়ির চালক রতন দেবনাথকে আটক করা হয়েছে। তার বাড়ি উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার দক্ষিণ লালজুড়ি এলাকায়। ধৃতের বিরুদ্ধে NDPS আইনে একটি মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে চোরাইবাড়ি থানার পুলিশ। পরিমাণটা ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট হলো এটা অ্যামাজন যে অনলাইন সামগ্রী যে গাড়ি, কিছুদিন আগে আমরা এখানে ধরেছিলাম। আজকে আমাদের কাছে খবর ছিল যে একটা কন্টেনার গাড়ি যেটার নাম্বার AS01 PC 8915, এই গাড়িটাতে করে গাঁজা পাচার হবে। তো গাড়িতে চেকিং হয়েছে, চেকিং করে 21 কেজি গাঁজা পাওয়া গেছে। এই গাড়ির যে ড্রাইভার রতন দেবনাথ, যার বাড়ি কাঞ্চনপুর, তাকে অ্যারেস্ট করা হয়েছে। চোরাইবাড়ি থানাতে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। গাড়িটা কোথা থেকে আসলে যতটুকু আপনাদের কাছে শেয়ার করা যায় সেটা হলো আউটলের দিকে থেকে আসছিল, ওকে বলা হয়েছিল গুয়াহাটি নিয়ে যাওয়ার জন্য। আসামের কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। এবার 12,50,00,000 টাকার হেরোইন সহ 5 পাচারকারী আটক করতে সক্ষম হলো কাছাড় জেলা পুলিশ। জানা গেছে, গোপন সূত্রের খবরে ভিত্তিতেই শুক্রবার ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে শালচাপড়া, কাঠিগড়া, ডিগরখাল, হিলাড়া অঞ্চল এলাকা থেকে 5 জন ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে এই বৃহৎ পরিমাণে হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ। ধৃতদের কাছ থেকে 200টি সাবানের বক্সে 2 কেজি 44 গ্রাম হেরোইন জব্দ করা হয়। আটক করা হয় আফজল হোসেন, আক্তার হোসেন, রাম মোয়াং, আরবিল কুমার, মঙ্গল আলী নামের 5 পাচারকারীকে। আটককৃত হেরোইনের কালোবাজারি মূল্য প্রায় 12,50,00,000 টাকা হবে বলে জানান পুলিশ সুপার। সাথে 2টি গাড়ি আটক করেছে পুলিশ। আটককৃত ড্রাগস ব্যবসায়ীদের থানায় আটকে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। স্থানীয় ও পুলিশের সূত্রে খবর, বহিরাজ্য থেকে হেরোইনগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কাছাড় জেলায়। এই অভিযান কালত আমি 50টা চাবোনৰ বাকচত সাসপেক্ট টু বি হিৰোইনছ য'ত আছিলে তাক আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু জব্দকৃত সামগ্ৰীখিনিৰ যি পৰিমাণ আছিলে 561 গ্ৰামছ আছিলে, 561 গ্ৰাম আছিলে। আৰু তাৰ লগতে 2জনকৈ ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ, যি এই নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহ কৰিছিলে। এজন হ'ল আফজল হুছেইন, নাতানপুৰ কালাইন পুলিচ ষ্টেচন এৰিয়াত। আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল আক্তাৰ হুছেইন, তেওঁ কাটিগড়া অঞ্চলৰ কালীনগৰ অঞ্চলৰ কাটিগড়া থানাৰ অন্তৰ্গত। আৰু গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই জব্দকৃত সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত ইয়াত বজাৰ মূল্য হ'ব প্ৰায় 3 কোটি টকা। আৰু ইয়াৰ লগতে আমি এটা মাৰুতি অল্টো গাড়ী, তাৰ ৰেজিষ্টাৰ নাম্বাৰ হ'ল AS11Y 9242, এই জব্দকৃত এই গাড়ীখনৰ জৰিয়তে তেওঁলোকে ইয়াক এটা সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। গতিকে এই চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা অহা এই সামগ্ৰীখিনি আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ, জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু ইয়াৰ লগত আৰু সম্পৰ্কিত যিসকল ব্যক্তি আছে তেওঁলোকক আমি আইনৰ আওতাত আনি কঠোৰতম শাস্তি যাতে দিব পাৰোঁ তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আৰু তাৰ লগতে আজি পুৱতি নিশাৰ পৰা আমি আৰু এটা অভিযান চলিছিলে। এই অভিযান চলিছিলে আমাৰ কালাইন থানাৰ অন্তৰ্গত দীঘলখাল যিটো আমাৰ টোল গেট আছে, সেই টোল গেট অঞ্চলত এই অভিযান চলিছিলে। আৰু অভিযান কালত আমি এটা গোপন সূত্ৰৰ পম খেদি আমি এখন গাড়ী 409 এখন ট্ৰাক
আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। ট্ৰাকখনৰ নাম্বাৰ হৈছে AS26C 9733। এই গাড়ীখন মণিপুৰৰ চুৰাচান্দপুৰৰ পৰা আহি আছিলে আৰু সেই ট্ৰাকখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ, ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত যেতিয়া খান তালাচী চলাওঁ, তাত 3জন ব্যক্তিক আমি আটক কৰোঁ আৰু তাৰ লগতে খান তালাচী চলাওঁতে আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী 150টা চাবোনৰ বাকচত হিৰ'ইন, ছাছপেক্টেড টু বি হিৰ'ইনছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাৰ লগতে 3জন ব্যক্তিকে আমি এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হ'লোঁ। ইয়াৰ লগতে যিখন গাড়ী তেওঁলোকে গাড়ীৰ জৰিয়তে তেওঁলোকে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে, আমি সেই গাড়ীখনো জব্দ কৰোঁ। এই যিখিনি আমি এই যি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, এই নিচাযুক্ত সামগ্ৰীখিনিৰ যিটো পৰিমাণ, সেই পৰিমাণ হ'ল 1.881 কিলোগ্ৰাম, মানে 1 কেজি 881 কিলোগ্ৰামৰ এইটো ওজন। আৰু ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য হ'ব প্ৰায় 9.5 কোটি টকা। গতিকে ইয়াৰ লগতে আমি এই যি আমাৰ যি অভিযান আছে, ইয়াৰ আমি বৰ্তমানো আমাৰ অভিযান অব্যাহত ৰাখিছোঁ আৰু তেওঁলোকে এই যিখিনি সামগ্ৰী আছে, এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা সৰবৰাহ কৰি আমাৰ জিলা। একটি টাওয়ারের ব্যাটারি খুলে নিয়ে গেল চোরের দল। ঘটনা বিশ্রামগঞ্জ এলাকায়। এই টাওয়ারের তদারকের দায়িত্বে থাকা টেকনিশিয়ান তরুণ দাস বিশ্রামগঞ্জ থানায় চুরির দায়ে অভিযোগ দায়ের করেন। মোট 24টি ব্যাটারির মধ্যে 17টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল। বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ঘটনাস্থলে এসে তদন্তকারী অফিসার পারিপার্শ্বিক অবস্থা দেখে রীতিমতো প্রশ্ন তুলে এই টাওয়ার কোম্পানির স্বচ্ছ মানসিকতা নিয়ে। যে জায়গায় টাওয়ার বসানো হয়েছে তা সম্পূর্ণ জঙ্গলাবৃত। আশেপাশে 2-1টি বাড়িঘর থাকলেও পরিবেশটা একেবারে চরম উদাসীন। এখানে নেই কোনো সিকিউরিটি গার্ড। যিনি টেকনিশিয়ানের দায়িত্বে রয়েছেন সেই তরুণ দাসই এর দেখভাল করে থাকেন। বৃহস্পতিবার রাতে তার মোবাইলে তিনি জানতে পারেন টাওয়ারের ফাংশন বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে তিনি এসে দেখতে পান টাওয়ারের ব্যাটারি খুলে নিয়ে যায় চোরের দল। এরপরেই তিনি ছুটে যান বিশ্রামগঞ্জ থানায়, দায়ের করেন মামলা। পুলিশ শুরু করে ঘটনার তদন্ত। আজকে এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে সিএসসিএমএলে একটা এয়ারটেলের টাওয়ার আছে, এই টাওয়ারের টেকনিশিয়ান তরুণ দাস আমাদের থানাতে যায়, গিয়ে আমাদেরকে জানায় যে স্যার আমার এই টাওয়ার থেকে আজকে আমি দেখছি আলুমিনিয়া এসে টাওয়ার থেকে আলুমিনিয়া দেখছি স্যার আমার ব্যাটারি নেই, কটা ব্যাটারি নেই, 17 ব্যাটারি নেই। ওটা ছিল ক্যাবিনেটের ভিতরে। ক্যাবিনেট এখানে একটা একটা ঘর আছে, এটা ক্যাবিনেট বলে। এটার ভিতরে 22টা ব্যাটারি, 24টা ব্যাটারি ছিল। 24টা ছিল নাকি? 24টা ব্যাটারি ছিল, 17 ব্যাটারি নেই। এখন আমি এসে দেখেছি 7টা ব্যাটারি আছে। এই আমাদের কাছে খবর যে আমরা ইনকুয়ারি করতে এসেছি, চুরি হয়ে গেছে। বড়বাবু বলেছে যে আপনি কিন্তু ইনকুয়ারি করে আসেন। এই যে ইনকুয়ারি অফিসে আমি আসলাম, আমার নাম সায়েন্স সিকিউরিটি কমিশন। তো আমি এসেছি, এসে দেখলাম এখানের যে সাইডটা মানে পারিপার্শ্বিক যে অবস্থা খুবই বাজে কন্ডিশনে আছে। এটার মধ্যে গাছ টাছ জঙ্গলে ভরে আছে, সাপের বাসার মতো হয়ে আছে। ওরা টাওয়ার বসাবে, টাওয়ার বুঝে যে টেকনিশিয়ান আছে এখানে, টেকনিশিয়ানের দায়িত্ব কে আছে এটাকে চালানো বন্ধ করা। এবং ওই বলছে এখানে কোনো গার্ড নেই, তারা কোনো সিকিউরিটি অ্যারেঞ্জ করে না এখানে আগে থেকে। সিকিউরিটি নেই, একটা জঙ্গলের মধ্যে, একটা আশেপাশে যদি বাড়ি করে 1-2টা আছে, একটা জঙ্গলের ভেতরে একটা টাওয়ার বসাবে, এটার মধ্যে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জ করবে না। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন অরুণ ভট্টাচার্যের বাড়িতে কংগ্রেসের এক ঘরোয়া সভার আয়োজন করা হয়। কংগ্রেসের এই প্রস্তুতির সভায় সভাপতিত্ব করেন নিখিল ঘোষ। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদিকা মানবিকা পোদ্দার, সদর জেলা কমিটির সভাপতি তন্ময় রায়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রাধেশ্যাম সাহা, বিমল বর্মন সহ আরও অনেকে। এই প্রস্তুতির সভায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রাধেশ্যাম সাহা জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমস্ত শক্তি প্রয়োগ করে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত সহ রাজ্যের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখল করবে কংগ্রেস। আমরা গোলাঘাটি ব্লক কংগ্রেসের ডাকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমাদের এক সভা আহ্বান করা হয়েছে। এই সভায় আমরা আগরতলা থেকে আমরা এসছি। আমরা এখানে পঞ্চায়েতে
নির্বাচনে কন্টেস্ট করার জন্য আমরা আলোচনা করছি। আলোচনা করে আমরা নির্বাচন কন্টেস্ট করব, সেই সিদ্ধান্তের জন্যই আমরা আজকে এখানে আসি। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি আশা থাকবে আপনাদের? মানুষের মধ্যে এই পঞ্চায়েত নিয়ে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ এবার রুখে দাঁড়ানোর জন্য এবং কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে। আমরা আশা করছি শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিপ্রামথার সিটিজেন ফোরামের রাজ্য সভাপতি রঞ্জন সিনহা। শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ এনে বলেছেন, শহরের বিমানবন্দর সংলগ্ন এলাকায় ঠিকাদারি কাজকে কেন্দ্র করে গোলধারপুর এলাকায় যে মারপিটের ঘটনা ঘটেছে তা শান্ত শহরকে অশান্ত করতেই কিছু দুষ্ট চক্রের এই পরিকল্পনা। মূল অভিযুক্ত করণজিৎ সিনহা এবং তার ছেলে হিমাদ্রি সিনহাকে আগলে রাখতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে শাসক দল। কৈলাসহর থানার পুলিশের বিরুদ্ধেও অভিযোগ আনেন তিনি। রঞ্জন সিনহা জানিয়েছেন, ঘটনার সময় তিনি 3 বার ফোন করেছেন কৈলাসহর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে। তিনি এও উল্লেখ করেছিলেন, বহিরাগত যুবকদের আনাগোনা দেখা যাচ্ছে এই এলাকায়। এরপরেও কৈলাসহর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনাটি সম্পর্কে সতর্কতা অবলম্বন করেনি। এই কেসটা অ্যাটেম্প টু মার্ডার কেস। যেভাবে আঘাত করা হয়েছে, যদি সঠিক জায়গায় লাগতো ছেলেটা মারা যেত, বা যাদের এই আঘাত লেগেছে তারা মারা যেত। এবং একজন অপরাধী একটা অন্যায় করেছে। আমিও তো ভারতীয় জনতা পার্টিতে 23 বছর কাজ করেছি। ভারতীয় জনতা পার্টিতে তো এইসব শেখানো হয় না। কাউকে মারার কথা ভারতীয় জনতা পার্টিতে কোনোদিনও বলা হয় না। এরপরেও সেই পার্টি, এই যে তাদের যে কার্যকর্তারা, তারা কি বলে, বিজেপি কার্যকর্তাদের একটা খুব ভালো শব্দ ব্যবহার করে বলা হয়। আমি এখানে বসে চ্যালেঞ্জ করছি যে বিজেপি যারা করে, যখন বিজেপিতে সদস্যতা গ্রহণ করা হয় তখন 6টা প্রতিজ্ঞা করানো হয়। এই যে কার্যকর্তারা একটা প্রতিজ্ঞার কথা বলতে পারবে না। আমি এখনো আজকে এইখানে বসে আমি এই 6টা প্রতিজ্ঞার কথা বলতে পারি। যত ক্রিমিনাল, যত দুষ্কৃতিকারী, তারা এখন আজকে বিজেপি। আমি চাই না আমার এতদিনের রাজনৈতিক জীবনে, মনে হয় না আমার কোনো বিরোধী দলের সঙ্গে আমার কোনো তর্ক বিতর্ক পর্যন্ত হয় না। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।